আজকে তোমাদের টপিকস হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স তো সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য এবং এই সেন্টেন্সটা হচ্ছে বৃহত্তম ব্যাকরণিক ইউনিট। ব্যাকরণ যতগুলো ইউনিট আছে সবচেয়ে বৃহত্তম ইউনিট হচ্ছে সেন্টেন্স। তো আমরা নর্মালি সেন্টেন্স মানে জানি যে বাক্য, কিন্তু সেন্টেন্সের আর কিছু মিনিং হয়। সেন্টেন্স মানে কারাদণ্ড, শাস্তিদান, দণ্ডবিধান করা বা দণ্ডাদেশ দেওয়া। এগুলা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কনটেক্সটে এই ওয়ার্ডটা ব্যবহার হয়। ওটাকে বলা হয় ডিকশন, যে কোন কোন জায়গায় কোনটা ব্যবহার হবে। তো আমাদের ওটা আলোচনা নয়, আমাদের সেন্টেন্স নিয়ে আলোচনা। তো আমরা নর্মালি জানি মনের ভাব প্রকাশ করার জন্য যা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সেন্টেন্স। যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করি আমরা মনের ভাব, সেটা হচ্ছে সেন্টেন্স। তো আমরা নর্মালি অনেক সময় বলি যে সেন্টেন্স কি বা সেন্টেন্স কত প্রকার, একটু ক্ল্যারিফাই করা যাক। সেন্টেন্স আমরা অনেক সময় বলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লিয়ার? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলা হয় সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এখানে 5 প্রকার, ওখানে 3 প্রকার। একটু ক্ল্যারিফাই করা যাক। সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে 3 প্রকার। স্ট্রাকচার বা ফাংশন অনুযায়ী হচ্ছে 3 প্রকার। কি অনুযায়ী? স্ট্রাকচার বা ফাংশন অনুযায়ী হচ্ছে সেন্টেন্স 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা তাহলে বুঝলাম কি স্ট্রাকচার অনুযায়ী কয় প্রকার? 3 প্রকার। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? আর মিনিং অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। মিনিং অনুযায়ী কয় প্রকার? 5 প্রকার। এখানে হচ্ছে মিনিং অনুযায়ী অ্যাসার্টিভ একটা, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে কয় প্রকার পেলাম? 5 প্রকার পেলাম। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। অ্যাসার্টিভ মানে কি? বিবৃতি বা বর্ণনামূলক কোনো কিছু বর্ণনা করা হয় জেনারেলি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্ডিকেটিভ বা স্টেটমেন্ট বলা হয়, একই নাম এগুলো। আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বা কোশ্চিন, প্রশ্নবোধক বা কোশ্চিন। ইম্পারেটিভ বা কমান্ড, অনুজ্ঞাসূচক, আদেশ বা উপদেশ, ইম্পারেটিভ। আর অবজেক্টিভকে বলা হয় ডেজায়ার বা প্রার্থনা বা ইচ্ছা সূচক। আর এক্সক্লেমেটরিকে বলা হয় আবেগ সূচক। এখন আমাদের কোশ্চিন, সেন্টেন্স গুলো কেন জানবো আমরা? মনের ভাব প্রকাশ করার জন্য। ন্যারেশনের ক্ষেত্রে, কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ বাক্য রূপান্তর বা পরিবর্তনের ক্ষেত্রে সেন্টেন্স লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা আবার দেখা গেছে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার কম্পাউন্ড থেকে সিম্পল। ওই পরিবর্তন জন্য লাগে ভাব প্রকাশের জন্য। কিন্তু আমরা এখানে আলোচনা করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এখন একটা বিষয় জানা যাক। আমরা ন্যারেশনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ন্যারেশনের ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স পরিবর্তন করব একটা থেকে আরেকটা, তখন কিভাবে একটু দেখা যাক। এই অ্যাসার্টিভ হচ্ছে বেজ ফর্ম। অ্যাসার্টিভ বেজ ফর্ম অনেক সময় হয় কি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, আবার হয় ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, আবার হয় অবজেক্টিভ থেকে অ্যাসার্টিভ, আবার হয় এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এই পরিবর্তনের জন্য এই বেসমেন্ট, এটা এই পরিবর্তন কোনটা থেকে? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অবজেক্টিভ থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এই পরিবর্তন করার জন্যই এই সেন্টেন্স শেখানো হয় এবং মনের ভাব প্রকাশ করার জন্য। তো আমি এই সেন্টেন্সের 2টা পার্ট করেছি। পার্ট 1 এ আমি আলোচনা করব অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। এখন আমি আলোচনা করব পার্ট 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের এখন আলোচনা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের সাধারণ মিনিং হচ্ছে বিবরণ দেওয়া, তথ্য দেওয়া, সাধারণ ঘটনার কথা বলা। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ব্যাখ্যা করি তখন 2টা ক্যাটাগরি আছে অ্যাসার্টিভের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কি পাই? বলতে হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ ক্ষেত্রে পাই আমরা না বোধক বাক্য। তাহলে কি হচ্ছে? একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এখন একটু বিষয় আলোকপাত করা যাক। যেটা অ্যাফার্মেটিভ আমরা যেটা পাই সেটা হয় কেমন? ধরে নাও গঠনটা হয় সাবজেক্ট, তারপর হয় ভার্ব, তারপর হয় অবজেক্ট, তারপর হয় এক্সটেনশন। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আরেকটা বিষয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে অবশ্যই সেন্টেন্স শেষে ফুল স্টপ থাকবে। কি থাকবে? ফুল স্টপ থাকবে অ্যাসার্টিভের ক্ষেত্রে। এখন ধরেন অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য, যেমন মনে করো এক্সাম্পল দিলাম, আমি স্কুলে যাই। আমি স্কুলে
যাই। এখন অ্যাসার্টিভ বাক্য বর্ণনা করা হচ্ছে আমি স্কুলে যাই, এটাকে আমি যখন ট্রান্সলেট করব তাহলে আমি প্লাস যাই প্লাস স্কুলে, তাহলে আই গো টু স্কুল, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, আই গো টু স্কুল। ধরে নাও আরেকটা উদাহরণ দিচ্ছি, শিক্ষক আমাকে ইংরেজি শেখায়। ধরে নাও তাহলে আমি যুক্ত করলাম শিক্ষক প্লাস শেখায় প্লাস আমাকে কমা ইংরেজি। এখন বিষয়টা হচ্ছে কি, এটা অ্যাসার্টিভ, তাহলে ইংলিশটা হবে কি দা টিচার, দা টিচার, দা টিচার। সেখানে ইংলিশ কি টিচেস, টিচ, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট তাদের ইউজ করলাম টিচার্স মি ইংলিশ, ইংলিশ। এখন একটা বিষয়, তাহলে অ্যাসার্টিভের মধ্যে যে গঠনগুলো হয় সকল টেন্সের অ্যাফার্মেটিভ গঠনটা হচ্ছে অ্যাসার্টিভের মধ্যে, অ্যাসার্টিভ সেন্টেন্স সকল টেন্সের 12টা টেন্সের অ্যাফার্মেটিভ গঠনটা হচ্ছে সব অ্যাসার্টিভের মধ্যে। আরো কিছু দেখা যাক, মনে করো এখানে ধরে নাও যে সাবজেক্ট, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস নাউন এনপি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভের। মনে করো আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, তাহলে ইংলিশটা কি হবে? আমি একটু যুক্ত করি, আমার প্লাস আছে প্লাস একটি বাড়ি, একটি বাড়ি। আই হ্যাভ এ পেন, না আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ হাউস, এটা অ্যাসার্টিভের মধ্যে হচ্ছে। ওকে, তাহলে আমাদের অ্যাসার্টিভের মধ্যে পড়ছে কোনগুলো? যে সকল টেন্সের পজিটিভ গঠনগুলো হচ্ছে অ্যাসার্টিভের মধ্যে, মানে অ্যাফার্মেটিভ গঠনগুলো। ক্লিয়ার? আরেকটি গঠন দেখা যাক, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন কাম অ্যাডজেক্টিভ। যেমন মনে করো এক্সাম্পল, যে আমি কবি, আমি কবি, এগুলো অ্যাসার্টিভের মধ্যেই। ইংলিশ করার সময় কি হবে? আমি প্লাস হই প্লাস কবি, তাহলে কি হবে? আই অ্যাম এ পয়েট। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভের মধ্যে, এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভের মধ্যে। ক্লিয়ার? যদি পাস্ট হতো তাহলে এই আমি যার জায়গায় ওয়াজ হতো, আমি কবি ছিলাম, তাহলে আই ওয়াজ এ পোয়েট। ওকে, এখন আমি নেগেটিভ আলোচনা করব। হ্যাঁ, নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক, নেগেটিভ মানে না বোধক। এখন আমাদের বিষয়টি নেগেটিভে কি হয় গঠনগুলো? নরমালি আমাদের গঠনগুলো হবে যে সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে ধরে নাও ডাজ নট বা ডু নট প্লাস ভার্ব ভি অন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। মনে করে নেগেটিভে ধরে নাও যে আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না, আমি স্কুল যাই না। ধরে নাও এখানে ইংলিশ করার সময় কি হবে? আমি প্লাস যাই না প্লাস স্কুলে, তাহলে কি হবে? আই ডু নট গো টু স্কুল। আমরা ডিটেনের ক্ষেত্রে বলি ডু নট, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে ডন্ট উচ্চারণ করি। তাহলে এ হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। তাহলে সকল টেন্সের নাবোধক বাক্যগুলো হচ্ছে নেগেটিভ, সকল টেন্সে। আমরা যেগুলো অ্যাফার্মেটিভ জানলাম ওগুলো নেগেটিভ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ওগুলো নাবোধকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ধরে নাও যদি এরকম হয়, এটা তো প্রেজেন্টের ক্ষেত্রে করলাম, পাস্টের ক্ষেত্রে যদি বলি তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি অন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। মনে করো আমি মাঠে গেলাম না, একটা উদাহরণ দিচ্ছি এই গঠনের উপর। আমি মাঠে গেলাম না, আমি
মাঠে গেলাম না, আমি মাঠে গেলাম না, লাম আছে, তাহলে আমি প্লাস গেলাম না, গেলাম না প্লাস মাঠে। ইংলিশ হলো কি, আই ডিডেন্ট গো টু ফিল্ড। ওকে, আই ডিডেন্ট গো টু ফিল্ড। তাহলে এই যে গঠন। আর একটা আমি একটু টেন্সের ক্ষেত্রে দেখাই, যে ফিউচারের ক্ষেত্রে আমরা যদি করি, ফিউচারের ক্ষেত্রে তাহলে ওটা হবে কি, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচারের ক্ষেত্রে, ক্লিয়ার? ফিউচারের ক্ষেত্রে যেমন একটা উদাহরণ দেখা যাক, আমি আমি মাছ ধরবো না, মাছ ধরবো না। ইংলিশ যখন করব, আমি প্লাস ধরবো না প্লাস মাছ। ওকে, তাহলে ইংলিশ হবে আই উইল নট ক্যাচ ফিশ। ওকে, তাহলে এ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা পার্ট, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বলতে কোনো কোশ্চিন আস্ক করা বা জিজ্ঞাসা করা। এক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবেই সেন্টেন্সের যে কোনো স্থানে, সেন্টেন্সের যে কোনো স্থানে। নর্মালি আমাদের সেন্টেন্সের শেষে থাকে। তো আমাদের যখন কোনো কিছু প্রশ্ন করা হয় তখন ইংলিশ স্ট্রাকচারটা কেমন হয়, দুইটা স্ট্রাকচার আছে, আমি প্রথমে একটা দেখাচ্ছি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো এখানে যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তখন সাবজেক্ট বসবে অক্সিলারি ভার্বের পর, কিন্তু এই ভার্বটা পরিবর্তন হবে টেন্স অনুযায়ী, যে কোনো টেন্সে যে কোনো ভাবে পরিবর্তন হবে। তার জন্য আমি জাস্ট দেখাচ্ছি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটুকু এমনি জাস্ট আইডেন্টিফাই করার জন্য দিয়েছি, প্লাস ডট ডট ডট। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, যেগুলো বাক্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, নরমালি ডু ডট প্রেজেন্টে, ডিড পাস্টে, এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ ওয়্যার, উইল বি, শ্যাল বি, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড মে মাইট, ডেয়ার নিড শুড। ক্লিয়ার? ডেয়ার নিড শুড। তারপর হয় একটা মাস্ট, মাস্ট। ক্লিয়ার? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এর মধ্যে ডু ডট ডিড ক্যান কুড মে মাইট উইল ইট সবগুলোই অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখন আমাদের বিষয় হচ্ছে, যেই বাক্যগুলো বা যেই সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দ্বারা স্টার্ট হয় বা শুরু হয় সেগুলোর কে বলা হয় ভার্বাল কোশ্চিন। কি বলা হয়? ভার্বাল কোশ্চিন। সেগুলোকে বলা হয় ভার্বাল কোশ্চিন। বা ভার্বাল কোশ্চিন কেন হয়? ভার্ব দিয়ে শুরু হয়েছে তার জন্য বলা হয় ভার্বাল কোশ্চিন, বা বলা হয় ইয়েস নো কোশ্চিন। ইয়েস নো কোশ্চিন, ইয়েস নো কোশ্চিন বলা হয়। কেন ইয়েস নো কোশ্চিন বলা হয় আমি একটু এক্সপ্লেন করছি। তাহলে এগুলোকে বলা হয় যখন অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় সেটাকে বলা হয় ভার্বাল কোশ্চিন বা ইয়েস নো কোশ্চিন। আমি একটু উদাহরণ দিই, দেখা যাক। তুমি ভাত খাইতেছো, এটা বাক্য, তুমি ভাত খাইতেছো। এখন আমাদের এটাকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করি তুমি কি ভাত খাইতেছো, তাহলে কি করলাম আমরা, তুমি কি ভাত খাইতেছো, তাহলে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন নিলাম। তাহলে অ্যাসার্টিভ বাক্যতে আমি প্রশ্ন করলাম কি তুমি কি ভাত খাইতেছো। এখন আমরা যখন ইংলিশ করব তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয় কি, অক্সিলারি ভার্ব, মানে প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইনযোগ। তাহলে হবে কি, আর ইউ ইটিং রাইস, প্রশ্নবোধক চিহ্ন। এখন একটা বিষয়, তুমি কি ভাত খাইতেছো, উত্তরটা আসছে ইয়েস অর নো দিয়ে, তার জন্য বলা হয় কি ইয়েস নো কোশ্চিন। তাহলে এই অক্সিলারি ভার্ব দিয়ে যতগুলো সেন্টেন্স শুরু হয় সেগুলো বলা হয় কি ইয়েস নো কোশ্চিন বা ভার্বাল কোশ্চিন। সাপোজ তাহারা কি
স্কুলে যাবে, তাহারা কি স্কুলে যাবে, প্রশ্ন করা হচ্ছে তাহারা কি স্কুলে যাবে। এখন আমি করলাম কি, যে ইংলিশ করলাম কি, উইল দে গো টু স্কুল, তাহারা কি স্কুলে যাবে, উইল দে গো টু স্কুল। উত্তরটা আসছে কি ইয়েস বা নো দিয়ে। অনেক ক্ষেত্রে আমাদের যদি কোনো কোশ্চিনে যদি ভার বা যদি কোনো কোশ্চিনে অক্সিলারি ভার্ব দেওয়া প্রশ্ন স্টার্ট করা হয়, ওগুলো আনসারও দেওয়া যাবে ইয়েস বা নো দিয়ে, এগুলোকে বলা হয় ভার্বাল কোশ্চিন। আরো একটু উদাহরণ দেওয়া যাক। সে কি বইটি কিনে আছে, কিনে আছে, সে কি বইটি কিনে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইংলিশটা কি করব, যদি আমি যুক্ত করতে চাই তাহলে প্রশ্ন মধ্যে হচ্ছে কি প্লাস সে প্লাস কিনে আছে প্লাস বই টি। এখন আমাদের অক্সিলারি ভার্ব আসলো, সাবজেক্টের নাম কি হি, এর পর হ্যাজ বেসে সামনে আসলো হ্যাজ হি। ভার্বের তো পরিবর্তন বলেছি যে টেন্স অনুযায়ী, হ্যাজ হি বট বইটি, দা বুক, হ্যাজ হি বট দা বুক। তাহলে এখানে একটা আমাদের কোশ্চিন আছে যে কয়ের শিকারে কি, আর একটা আছে কয়ের শিকারে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখাচ্ছি আমি। তাহলে এখন আমাদের আলোচনা করব সে কি বইটি কিনেছে, হ্যাজ হি বট দ্য বুক, হ্যাজ হি বট দ্য বুক। এখন আমাদের একটা কোশ্চিন যে কয়ের শিকারে কি এবং কয়ের পার্থক্য কি, একটা আমি ক্লিয়ার করি। যদি কোশ্চিনটার উত্তরটা, যদি প্রশ্নের উত্তরটা ইয়েস বা নো দিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কোশ্চিনটা হবে কয়ের শিকারে কি, প্রশ্নটা হবে মানে সে কি বইটি কিনে আছে, তাহলে কয়ের শিকারে কি উত্তরটা, ধরো তুমি কি বই পড়িতেছ, ইয়েস বা নো দিয়ে যদি উত্তরটা চলে আসে তখন হবে কয়ের শিকারে কি। এবং এই ইয়েস বা নো বাদে যদি অন্য কোনো প্রসেস উত্তরটা আসে তখন হবে ডাব্লিউএইচ কোশ্চেন বা কয়ের শিকারে কি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কয়ের শিকারে কি এবং কয়ের কি, যদি উত্তরটা ইয়েস বা নো দিয়ে আসে, ইয়েস বা নো দিয়ে আসে তখন কয়ের শিকারে কি, আর উত্তরটা যদি ইয়েস বা নো দিয়ে না আসে তখন কয়ের শিকারে কি। আর যখনই কয়ের শিকারে কি দেওয়ার কোনো কোশ্চেন হবে তখন ওইটা হয়ে যাবে ডাব্লিউএইচ অর দ্বারা স্টার্ট হবে, প্রশ্নটা হবে ডাব্লিউএইচ অর দ্বারা। দ্বিতীয় গঠনটি হচ্ছে, আমি তো আগে বললাম যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, এটাকে বলি ভার্বাল কোশ্চেন। ক্লিয়ার হয়েছে, এটুকু বুঝেছি কিনা। আচ্ছা, ভার্বাল কোশ্চেন ইয়েস বা নো কোশ্চেন, ইয়েস বা নো কোশ্চেন। এখন আমাদের দ্বিতীয় স্টেপ যেটা প্রশ্ন করা হবে ইয়েস বা নো দিয়ে না, মানে ইয়েস বা নো বাদে যেটা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে সেটা হবে ডাব্লিউএইচ কোশ্চেন। একটু বিষয় বলি, ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে একটু ভালোভাবে বুঝুন। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, হোম, হোয়ার, হুজ। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে গঠনটা লিখেছিলেন ভার্বাল কোশ্চেন আর এটুকু অক্সিলারি ভার্ব দিয়েছিলাম, এটার ক্ষেত্রে হবে কি একটু দেখে নাও। এটার ক্ষেত্রে হবে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড, কি হবে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, টেনশনে যে পরিবর্তন হবে তাহলে তোমার অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তখন এটা হয়ে যাবে ডাব্লিউএইচ কোশ্চেন, তখন এটা হবে ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে গঠনটা কি হচ্ছে একটু ভালোভাবে দেখো। গঠনটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড হলো, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এক্সভি, ওকে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, বলেছি চেঞ্জ হবে ভার্ব প্লাস ডট 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 দিলাম, দিয়ে লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে গঠন। এই জিনিসটা যেটা লিখেছি ওটাই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে এগুলোই, ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে এগুলোই, অক্সিলারি ভার্ব বলতে এগুলোই, সাবজেক্ট প্লাস ভার্ব। এখন একটা কোশ্চেন, আগে আমাদের ভার্বাল কোশ্চেন তৈরি করা জানতে হবে, তাহলে আমরা কথা বলার ক্ষেত্রে বা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এই ডাব্লিউএইচ কোশ্চেন আমরা বুঝতে পারবো। ডাব্লিউএইচ কোশ্চেন আমরা
বুঝতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা WH ওয়ার্ড কোনগুলো? এই ওয়ার্ড গুলোই। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আমাদের একটু প্রসেসটা জানা যাক, ভালোভাবে দেখো। যদি আমরা কোশ্চেন করি, ধরে নাও, একটু মনোযোগ দিয়ে বুঝবা। তুমি কিভাবে স্কুলে যাবে? তুমি কিভাবে স্কুলে যাবে? খুব সুন্দরভাবে বুঝবা। তুমি কিভাবে স্কুলে যাবে, আমরা এই কিভাবে ওয়ার্ডটাকে মনে করো অমিট করে দিলাম, উঠিয়ে দিলাম। তাহলে বাক্যটা হচ্ছে কি, ভালোভাবে দেখো। তুমি স্কুলে যাবে, তুমি স্কুলে যাবে। ক্লিয়ার? তুমি স্কুলে যাবে, এটা বাক্য কিনা? আমি এই বাক্যটার ইংলিশ হচ্ছে কি, ভালোভাবে দেখো। ইংলিশ হচ্ছে কি তুমি স্কুলে যাবে, এটাকে আমি নর্মালি করলাম কি, ইউ ইউ উইল গো টু স্কুল করলাম। আচ্ছা, এখন একটা বিষয়, ভার্বাল কোশ্চেন হয়েছে আগেরটা, এই পর্যন্ত হয়েছে এটা, যে এটা 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 অ্যাসার্টিভটা করলাম, ইউ উইল গো টু স্কুল। এখন এটাকে যদি আমরা কোশ্চেনে নিয়ে যাই, তাহলে উইল নিয়ে আসবো, উইল ইউ গো টু স্কুল। এটুকু আমাদের বোঝা গেছে যে ভার্বাল পর্যন্ত নিয়ে আসলাম। এই যে কিভাবে জন্য আমরা ভেবেছি হাউ, হাউ কিভাবে, তখন আমরা করব কি, ওই ভার্বালের আগেই বললাম না, এটুকু ভার্বাল কোশ্চেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের ভার্বাল কোশ্চেন। এই ভার্বাল কোশ্চেনের আগে WH ওয়ার্ড বসে WH কোশ্চেন হয়। তাহলে কি হবে, কিভাবে, তাহলে হাউ কি করলাম কোশ্চেনটা, তাহলে হাউ উইল ইউ গো টু স্কুল, হাউ উইল ইউ গো টু স্কুল। তাহলে আমাদের সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, বাক্য পিন পয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে তুমি যখন সেন্টেন্স কারেকশন করবে, তখন অবশ্যই ধারাগুলো বুঝতে হবে। WH ওয়ার্ডের পর অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে, দুইটা ব্যতিক্রম বাদ দেন। একটা হচ্ছে হাউ, আর হোয়াটের ক্ষেত্রে যখন এই দুটো ব্যতিক্রম, হাউ যখন নিজেই সাবজেক্ট আকারে বসে তখন বসে না অক্সিলারি ভার্ব, আর হোয়াট যখন নিজেই সাবজেক্ট আকারে আসে, ওটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমাদের গঠনটা হচ্ছে কি, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ডট ডট ডট। ক্লিয়ার? আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও, আমি একটু ক্লিয়ার করি আগে যে হু এর ব্যবহারটা। এক্সাম্পল, ধরে নাও কে যায়, কোশ্চেন করা হচ্ছে কে যায়, তো কে বলতে হু, হু, হুটা নিজেই সাবজেক্ট, তারপর কি হলাম গো, কিন্তু হুটা নিজেই সাবজেক্ট, তখন কে যায় একজন, সিঙ্গুলার হচ্ছে কে যায়, তাহলে হু। থার্ড পার্সন টেন্স অনুযায়ী থার্ড পার্সন সিঙ্গুলার না বদলে হু গোজ। ক্লিয়ার? ধরে নাও, মনে করো কারা কারা যায় বা কে কে যায়, কে কে যায়, প্রশ্ন করা হচ্ছে কে কে যায় বা কারা কারা যায়, তখন সাবজেক্টটা প্লুরাল, তখন হচ্ছে কি হু গো। তো এই বাক্যটাও সঠিক, এটাও সঠিক। একটা আমরা প্রশ্ন দেখছি, এখানেও এখানেও। এই রুলস এর ক্ষেত্রে শুধু হু আর হোয়াট এর ক্ষেত্রে ব্যতিক্রম যায়, বাদ বাকি গুলোর ক্ষেত্রে ওই WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ওইভাবে ক্রমটা আগায়। আমি এখন কিছু উদাহরণ দিই। ধরে নাও, তাহলে গঠনটা হচ্ছে কি আমাদের, যখন আমরা এই ভার্বাল কোশ্চেন করব তখন হবে কি WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। না, আমাদের আগে আসবে, এখানে আমি আবার একটু রিপিট করছি, এটা হবে ভার্বাল কোশ্চেন, ভার্বাল ভার্বাল কোশ্চেন, কোশ্চেন। তাহলে এই ভার্বাল কোশ্চেনের আগেই WH ওয়ার্ড বসে WH কোশ্চেন, WH কোশ্চেন, ভার্বাল কোশ্চেন আগে WH ওয়ার্ড বসে WH কোশ্চেন হয়। আমি একটা উদাহরণ দিই। ধরে নাও ভার্বাল কোশ্চেন আগে WH ওয়ার্ড বসে WH কোশ্চেন হয়। যেমন কিভাবে লিখি, তুমি তুমি কেন
আমাকে বিরক্ত করো, বিরক্ত করো। প্রশ্ন করছি, তুমি কেন আমাকে বিরক্ত করো? ইংলিশ করতে অনেক হেজিটেশন হচ্ছে, প্রসেস গুলা দেখে নাও। এই কেন শব্দটা অমিট করো। বাক্যটা হচ্ছে কি, তুমি আমাকে বিরক্ত করো, এটা অ্যাসার্টিভ বাক্য। তুমি আমাকে বিরক্ত করো, এটাকে হচ্ছে তুমি আমাকে বিরক্ত করো। ইংলিশ হচ্ছে কি, ইউ ডিস্টার্ব মি, ইউ ডিস্টার্ব মি। এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বাল কোশ্চেন করি তাহলে হবে ডু ইউ ডিস্টার্ব মি। ভার্বাল করলাম। এখন একটা বিষয়, তাহলে আমরা মনে মনে বাক্যটাকে ভার্বাল করব, ভার্বাল করার পর ওই ডাব্লিউ চারটা বসে কেন। তাহলে ইংলিশটা হবে কি, ইংলিশটা হবে হয় ডু ইউ ডিস্টার্ব মি। তাহলে তোমার বাক্য কারেকশন বোঝার ক্যাপাসিটি বুঝতে পেরেছো? তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই আগে ভার্বাল কোশ্চেন সাজাতে হবে, তারপর ডাব্লিউ ওয়ার্ড বসাতে হবে, তাহলে তুমি ইংলিশ মানে প্র্যাকটিক্যালি শিখতে পারবে। এটা একটু আরো কিছু উদাহরণ দিচ্ছি আমি, তাহলে একটু পজ করে তোমরা খাতাতে তুলে নাও। ধরে নাও তুমি, আমি আরেকটা কোশ্চেন করছি, তোমরা কোথায় বাস করবে, তোমরা কোথায় বাস করবে, করবে, এটা একটা কোশ্চেন। কোথায় টাকা আমি অমিট করে দিলাম, তোমরা কোথায় বাস করবে, তোমরা বাস করবে। আমি আগে বাংলাটা নিলাম, তোমরা বাস করবে, বাস করবে, ক্লিয়ার? তোমরা বাস করবে, ওটা তো প্রশ্নবোধক চিহ্ন, এটা বাস করবে অ্যাসার্টিভ। তোমরা বাস করবে, বসবাস করবে যে যেটা ক্ষেত্রে। এখন আমি কোশ্চেন করলাম তোমরা বাস করবে, ইংলিশ হচ্ছে কি, ইউ উইল লিভ, ইউ উইল লিভ, অ্যাসার্টিভ। এটা যদি আমরা প্রশ্নবোধক করি, উইলটাকে সামনে দিলে তো প্রশ্নবোধক হয়ে যাবে, উইল ইউ লিভ, প্রশ্নবোধক হলো। প্রশ্নবোধক হয়েছে কিনা, ভার্বাল কোশ্চেন হয়েছে। এখন ভার্বাল কোশ্চেন আগের কোথায়, হোয়ার, তাহলে এখন আমরা কি করব, হোয়ারটাকে সামনে বসাবো, হোয়ার উইল ইউ লিভ। আশা করি ক্লিয়ার হয়েছে। কিছু কিছু গ্রামারে লিভের পর ইন ব্যবহার করে, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইনের ব্যবহার নাই লিভের পর এই ট্রান্সলেটের ক্ষেত্রে। তাহলে তোমরা কোথায় বাস করবে, তোমরা বাস করবে, ইউ উইল লিভ, উইল ইউ লিভ, হোয়ার উইল ইউ লিভ। তাহলে আমাদের বেসিকটা বোঝা গেছে। যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বসাবো তখন অবশ্যই মনে মনে ভার্বাল কোশ্চেন হবে, তারপর ট্রান্সলেট করব। আরেকটা উদাহরণ দেখা যাক। ধরে নাও উদাহরণ, সে কেন ইংরেজি শিখবে, ইংরেজি শিখবে, শিখবে, সে কেন ইংরেজি শিখবে, কেন আছে না, কেন, এটাকে আমরা আগে কেন বাদ দিয়ে বাক্যটা নিই, সে ইংরেজি শিখবে, শিখবে, ক্লিয়ার? নিলাম। ইংলিশ হবে কি, হি উইল লার্ন, হি উইল লার্ন ইংলিশ, হি উইল লার্ন ইংলিশ। এখন একটা বিষয় বলি, এটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে যদি উইলকে সামনে প্রশ্নবোধক হবে, ভার্বাল হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সামনে নিলে ভার্বাল হয়ে যাবে। তাহলে যদি হোয়াই দিয়ে বসাই
কেন হয়, তাহলে উত্তর হবে হয় উইল হি লার্ন ইংলিশ। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এখানে হাউ, হোম, হোয়েন, হুইচ সবই দ্বারা রিপ্লেস করে করা যাবে। আরেকটা বিষয়, এখানে যে কম্পাউন্ডার যে হাউ মেনি দেওয়া হয়, হাউ মাস দেওয়া হয়, হুইচ পেন দেওয়া হয়, এগুলো হয় একটু অ্যাডভান্স লেভেলের, তবে এগুলো পারলে এগুলো পারা যাবে। এখন বিষয় হচ্ছে যে তাহলে আমরা যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন মনে মনে অবশ্যই প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে আগে আমাদের ভার্বাল কোশ্চেন ক্লিয়ার করবে। তাহলে একটা বিষয় হচ্ছে কি, ডাব্লিউএইচ কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই ভিতরে থাকে ভার্বাল কোশ্চেন আর পরে হয় কি ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে আমি আবারও ক্লিয়ার করে একটু লিখছি, গঠনটা আবার ক্লিয়ার করছি, দেখো। তাহলে গঠনটা হচ্ছে কেমন, এটাতে যুক্ত করলাম পুরোটা। তাহলে গঠনটা হচ্ছে কি ডাব্লিউএইচ অড এসে ডাব্লিউএইচ অড বসলে শুরুতেই, তারপর কি বসবে ভার্বাল কোশ্চেনটা, তার মানে হবে অক্সিলারি ভার্ব, তারপর হবে সাবজেক্ট, তারপর টেনশনে যে ভার্ব হবে, তারপর ডট 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 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের কি হচ্ছে যে আগে ভার্বাল কোশ্চেন যেটুকু আছে, ভার্বাল কোশ্চেন যেটুকু আছে এ থেকে এই পর্যন্ত একটু ভার্বাল কোশ্চেন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টেনশনে যাবে, ওটা হচ্ছে ভার্বাল কোশ্চেন। আর যখনই ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের আগে যখনই ভার্বাল কোশ্চেন হবে, ভার্বাল কোশ্চেন হবে, ডব্লিউএইচ ওয়ার্ডের ডান পাশে যখন ভার্বাল কোশ্চেন বসবে তখন হবে ডাব্লিউএইচ কোশ্চেন। তখন কি হবে ডাব্লিউএইচ না, উচ্চারণ হবে ডাব্লিউ কোশ্চেন। তোমাদের এই অ্যাসার্টিভ আর আজকে ইন্টারোগেটিভ আলোচনা করা হল, এরপর আলোচনা হবে পরবর্তী 3টা সেন্টেন্স। ভালো থেকো, আল্লাহ হাফেজ।